দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির কর্মসূচি পালনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উভয় পক্ষ জেলার বোয়ালমারী বাজারে আলাদাভাবে ৭ নভেম্বর দিবস উপলক্ষে কর্মসূচি আহ্বান করে। পরে বিকেলে 4:30টার দিকে দুই পক্ষের লোকজন বোয়ালমারী বাজারে জড়ো হয়। এক পর্যায়ে শত শত মানুষ আসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খন্দকার নাসিরুল ইসলামের লোকজন লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে বোয়ালমারী বাজারের ওয়াবদা এলাকায় শামসুদ্দিন মিয়া ঝুনুর অফিসে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিক্ষুব্ধরা আশপাশের অন্তত 8 থেকে 10টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, ফরিদপুর 1 আসনে দুই মনোনয়ন প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং শামসুদ্দিন মিয়া ঝুনুর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গতকাল বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিল। এ সময় ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আরিফাইল গ্রামের মামুনকে মারধর করে। এর জেরে দুই দল গ্রামবাসী ট্যাটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা ধানি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হবিগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে ইমরুল মিয়া নামে একজন খুন হয়েছেন। গতকাল রাতে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের কালভার্টের নিচ থেকে একই গ্রামের জাবেদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইমরুল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পেলে জাবেদের পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার জুমার নামাজ শেষে ইমরুলকে ছুরিকাঘাত করেন জাবেদের ভাই রুশেল মিয়া। আশঙ্কাজনক অবস্থায় মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রুশেল মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার এমন পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে তিনি এই অভিযোগ করেন। জামাতে ইসলামী সহ সমমনা দলগুলোর গণভোটের দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে, এর অন্যথা দেশের মানুষ মেনে নেবে না। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। এটি ঘিরে পুরো রাস্তা পরিণত হয় জনসমুদ্রে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নের কথা বলেন। আজকে 7 নভেম্বর আপনারা তাকে সেই দিনটিকে অশ্রদ্ধা জানিয়েছে, এই দিন নিয়ে কোনো কথা বলছেন না, বলছেন একটি বৃহত্তর ষড়যন্ত্র করছে। 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক দেশের স্বপ্ন বাস্তবায়নে দরকার নির্বাচন, কিন্তু তা নিয়ে হচ্ছে ষড়যন্ত্র। তারা কয়েকটাকে জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে। সে নির্বাচনের আগেই গণভোট হতে হবে, কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি যে আমরা গণভোট মানছি, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। তাছাড়া মূল যে নির্বাচন, নির্বাচন সেই নির্বাচনের বন্ধ হয়ে যাবে। নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। সনদে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনে বসলেন, সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে
আলাপ আলোচনা করলেন, আমাদের প্রতিনিধি থাকলো, সংখ্যালঘু প্রতিনিধি থাকলো, তাহলে সেটা কি মানে? আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন দেওয়া হয়। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের পরও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ মসৃণ হয়নি। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী ও জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নওগাঁর সরকারি আশ্রয়ন পল্লীর বাসিন্দারা বসবাসের অনুপযোগী ঘরগুলোতে ঝুঁকি নিয়ে বাস করছেন হতদরিদ্ররা। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে ঘর ছেড়েছেন অনেকে। কোনো ঘরের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আবার কোনো ঘরের দেয়াল ও মেঝেতে দেখা দিয়েছে ফাটল। এমন চিত্র নওগাঁর সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ঘরগুলোতেই থাকছেন দরিদ্র পরিবারগুলো। কিছু ঘরে তালা ঝুলতে দেখা গেছে। সরকারের উপহার ছেড়ে কেউ কেউ চলে গেছেন অন্যত্র। 3টা ওয়াল ফেটে গেছে, ঘরের মাঝখানে যে ওয়ালটা আছে ওয়ালের মেঝে একেবারে ইনকা নখ ঢুকি। আমরা খুব ভয়ে থাকি, ঝড় তুফান হলে আমি একটা মাটির বাড়ির ভয়ে যায় থাকি। ঠিক করে দেয়, করার পরেও মনে করেন থাকে না, কিছুদিন পরে মনে করেন আবার ফাটা যায়। আমাদের আশ্রমে অনেক কয়টা ঘর ফাঁকা আছে, একটা ঘরে তো লোক থাকে না। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি প্রকল্পের ঘরগুলোর বেশিরভাগই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া খাবার পানি সহ নানা সংকটে রয়েছেন বাসিন্দারা। টিউবওয়েলগুলোর অধিকাংশই নষ্ট, চলাচলের সড়কও বেহাল দশা, কর্তৃপক্ষের নজরদারিও নেই। আমাদের এখানে ঢাকার গুচ্ছি গ্রামের রাস্তার খুব সমস্যা, কাদাবালি, ভ্যান আসে না, 10 ঘন্টা 5 ঘন্টা করে পানি থাকে না, পানি দিয়ে পানি তোলা লাগে, রাস্তার গুনি গাড়ি ঘোড়া যাওয়া আসা করা যায় না, চাকা দুটা ডাবে যায়। অবশ্য আশ্রয়ন পল্লীগুলোর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সামনের অর্থবছর যে সমস্ত উপজেলা পরিষদ থেকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়, আমরা সেখান থেকে সেখানকার যারা বসবাস করছে সেই সুবিধাভোগীদের চাহিদার ভিত্তিতে আমরা সেগুলো ঠিক করে দেব ইনশাআল্লাহ। সরকারি আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহ ও ভূমিহীনদের জন্য সম্পূর্ণ সরকারি খরচে বাসস্থান নির্মাণ করা হয়। নওগাঁর 11 উপজেলার কয়েক ধাপে 2295 পরিবারকে পুনর্বাসন করা হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জানিয়ে দিচ্ছি দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানার তালিকাভুক্ত 37 জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি পরিচালিত যুদ্ধকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বলে অভিযোগ করেছে তুরস্ক। এছাড়াও গাজায় তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল ইসরায়েল গত মার্চ মাসে বোমা ফেলে ধ্বংস করেছে বলে জানিয়েছে তারা। গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় একে প্রচারমূলক নাটক বলে অভিহিত করেছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক 2 কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ক্রিকেটার জাহানারা আলম। নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন তিনি। সাবেক অধিনায়কের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। এ বিষয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তদন্ত কমিটি করেছে বিসিবি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম তারকা জাহানারা আলম। বর্তমানে তিনি ক্রিকেট ছেড়ে আছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহানারা। চুপ ছিলেন না জ্যোতিও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সমালোচনার জবাব দেন তিনি। জাহানারার বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দেন জ্যোতি। ঘটনার রেশ না কাটতেই বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হন জাহানারা। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজনীতি ও হেনস্থার অভিযোগ তোলেন তিনি। নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার পিঙ্কি, নাহিদা ও ঋতুমণির বিরুদ্ধে অভিযোগ তোলেন এই পেসার। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট করেন। তামিম লেখেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে, তবে এইসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত বলেও মনে করেন তিনি। দেশে ক্রিকেটের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও নিজের ফেসবুক পেজে জানান, আশা করি বিসিবি তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। বিশেষ করে বিসিবি তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এমনটাই আশা করেন ম্যাশ। এদিকে অভিযুক্ত সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ব্যক্তিগত কাজে চীনে থাকায় বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর। তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের জবাবে এবার মুখ খুলেছেন সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহানারা আলম তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ বিদেশের সাংবাদিকরা তার বক্তব্য জানার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন। এ বিষয়ে তার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয় সেগুলোও মোকাবেলা করবেন তিনি। তবে তার আগে তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। দর্শক, জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে রয়েছে, প্রাণ হারাচ্ছে চলন বিল। এছাড়া দেশব্যাপী ভয়ঙ্কর রূপে ডেঙ্গু। এবছর আক্রান্ত ৭৬,০০০, মৃত্যু ৩০৭। এখনই সতর্ক না হলে মহামারীর আশঙ্কা বিশেষজ্ঞদের। এডিস মশা নিধন ছাড়া এই জ্বর থেকে রক্ষার উপায় নেই। ইত্তেফাকে আরও রয়েছে, ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট রাখার সুযোগ নেই জানিয়েছেন নাহিদ। দর্শক, যুগান্তরের শিরোনামে রয়েছে, সনদ ইস্যুতে অনড় বিএনপি, সারা দেশে বড় শোডাউন করে নির্বাচনী বার্তা। এছাড়া গণভোটের চাপ নির্বাচন বানচালের ষড়যন্ত্র, এমনটি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বব্যাংকের ঋণের বিপুল অর্থ অপচয়, গরিবের ল্যাট্রিন ও পানি সরবরাহে পুকুর চুরি। এছাড়া প্রেস সচিব জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। যুগান্তরের আরেকটি শিরোনাম, প্রতীক চেনানোই হবে বড় চ্যালেঞ্জ, ছোট দলের বড় নেতার নির্বাচন। দর্শক, দেখে নিব দৈনিক প্রথম আলোর শিরোনাম, ভোটের আমেজেই মাঠে নামল বিএনপি। বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে শোভাযাত্রা ও সমাবেশ, ধানের শীষের ব্যানার পোস্টারে নির্বাচনী প্রচারের অনানুষ্ঠানিক সূচনা। এছাড়া 5 আসনে বিক্ষোভ, ফরিদপুরে সংঘর্ষ, পুলিশ সহ আহত 23। আরও রয়েছে, মাদকের 59% মামলায় আসামির সাজা হয় না। দর্শক, কালের কণ্ঠের শিরোনামে দেখতে পাচ্ছি, একই দিনে নির্বাচন ও গণভোট, উচ্চকক্ষে পিআরের ভাবনা। মির্জা ফখরুলের অভিযোগ রয়েছে, নির্বাচন ব্যাহত হয় এমন অবস্থা সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার। এপাশে রয়েছে, ভোটের মাঠে অনভিজ্ঞদের পাঠানোর তোড়জোড়। কালের কণ্ঠে একটি বিশেষ লেখা রয়েছে, নির্বাচন একই প্রত্যাশায় জনতা ও সেনাবাহিনী। দর্শক, আমার দেশের শিরোনামে রয়েছে, বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীন বিরোধী তৎপরতা। আরেকটি শিরোনাম, টালমাটাল স্বর্ণবাজার, নেপথ্যে কি। এরপরে রয়েছে দৈনিক সমকাল, তাদের শিরোনাম, জামাতের প্রস্তাবে না, সরকার উদ্যোগ নিলে বসবে বিএনপি। এছাড়া রয়েছে, আগামী নির্বাচনের ফল হবে ডাকসু জাকসুর মতো। আরেকটি শিরোনাম, সরকার এমন অবস্থা
করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। সমাবেশে মির্জা ফখরুল এমনটি জানিয়েছেন। এবং আরেকটি শিরোনাম, নির্বাচনের নিরাপত্তায় দলীয় স্বেচ্ছাসেবী চান পুলিশ কমিশনার। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা ১টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।